সুপ্রিয় দর্শক, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আসুন শুরুতেই আমরা একটি ভিডিও দেখে নিই। আমরা যারা গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করেছি, আমরা যারা আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 15-16 বছর বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রাম করেছি, তারা আমরা আজকে কোন দেশের নাকি এজেন্ট হয়ে গিয়েছি। এই সমস্ত বয়ান কারা করছে? যারা আমাদের বক্তব্য মনে করে এই দেশের গণতন্ত্রের পক্ষে কথা, যারা মনে করে আমরা এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার পক্ষে কথা বলছি, তারা মনে করে তার বিরুদ্ধে। আমরা বুঝি এই দেশে পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টির মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি নতুন করে আবার পায়তারা করছে এদের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করার জন্য। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন সম্প্রতি তার বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপিত হয়েছে যে তিনি রয়ের এজেন্ট হিসাবে এদেশে কাজ করছেন, তার বিরুদ্ধে প্রকাশ্য জনসভায় এক ধরনের প্রতিবাদ করেছেন। এবং এই জন্য যারা তাকে দোষারোপ করছেন বা যারা তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করছেন, তারা যে দেশের শত্রু, দেশের জন্য ক্ষতিকর, সে কথাটি বলার চেষ্টা করেছেন। এখানে সুস্পষ্টভাবে, সুনির্দিষ্টভাবে তিনি কিন্তু তার বিরুদ্ধে আনিত কোনো অভিযোগের জবাব দেননি। এই যে অস্পষ্টভাবে অন্যের উপর দোষ চাপানো কিংবা তার বিরুদ্ধে যারা অভিযোগ করছে সেই অভিযোগের সুস্পষ্ট জবাব না দিয়ে তিনি যে এক ধরনের ধোঁয়াশার সৃষ্টি করলেন, তাতে কিন্তু তার প্রতি মানুষের আস্থা বাড়বে না, বরং তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটি মানুষের মনে বদ্ধমূল হয়ে উঠবে এবং তারা বিশ্বাস করবে তার বিরুদ্ধে আনিত অভিযোগটি একেবারেই সত্য। আসলে এক্ষেত্রে সালাউদ্দিন আহমেদ কি করতে পারতেন? তার কি করা উচিত ছিল? তার যদি সৎ সাহস থাকতো, যদি তিনি মনে করতেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ একটি বিএনপি বিরোধী প্রচারণা, একটি বাংলাদেশ বিরোধী প্রচারণা, তাহলে তার উচিত ছিল তার প্রতিটি পয়েন্ট ধরে ধরে সুস্পষ্টভাবে সঠিক তথ্য উপস্থাপন করা। যদি তিনি তা করতেন, তাহলে যিনি তার বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি পরাস্ত হতেন, সালাউদ্দিন আহমেদ হতেন বিজয়ী। তার প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস বহুগুণ বেড়ে যেত। আর যারা তার বিরুদ্ধে অভিযোগ করছে তাদের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস কমে যেত। আসুন আমরা একটু দেখে নিই তার বিরুদ্ধে কি কি অভিযোগ করা হয়েছিল। আলাপ উঠিছে যে সালাউদ্দিন সাহেবের পোলা এস আলমের অফিসে বসতেছে। এই ব্যাপারে সালাউদ্দিন সাহেবের বক্তব্য কি? এস আলমের সাথে সালাউদ্দিন সাহেবের সম্পর্ক কি? এটা না একটা ব্যাখ্যা দেশবাসী জানতে চাইতে পারে। সারা দেশে একটা ধারণা প্রবল, সালাউদ্দিন সাহেব শেখ হাসিনার ক্যাশিয়ার, দুর্বৃত্ত অলিগার্ক এস আলমকে, তার বাণিজ্যিক সাম্রাজ্যকে প্রোটেকশন দিতেছেন। সালাউদ্দিন সাহেবের স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত, বিএনপির স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত। সালাউদ্দিন সাহেব যখন ধরা পড়ছিলেন, গুম হয়েছিলেন যে বাসায়, ওইটা এস আলমের একজন কর্মচারীর বাসা ছিল। অদ্ভুত ব্যাপার না? ফিরে আসলেন, যে গাড়ি চললেন সেটাও একজন এস আলমের গাড়ি। সালাউদ্দিন সাহেব গুম কমিশনে জবানবন্দি দিচ্ছেন, এটা সত্য। গুম কমিশন একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন। এখানে জবানবন্দি দিলে গুমের বিচার হবে না। গুমের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে হবে। সালাউদ্দিন সাহেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো অভিযোগ জমা দেন নাই, আজকা পর্যন্ত জমা দেন নাই। এটা নিয়ে ইলিয়াস বলছিল, ইলিয়াসকে কি গালাগালি সবাই। ইলিয়াস তো ভুল বলে নাই। সালাউদ্দিন সাহেবের গুমের বিচার হোক, উনি ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। উনি কেন করেন নাই এখনো পর্যন্ত অভিযোগ দায়ের, এই প্রশ্ন ওনাকে করাই যায় এবং রাজনৈতিক নেতা হিসেবে এটার জবাব ওনাকে দিতেই হবে। এটা শিলং এর সানরাইজ গেস্ট হাউস, ওইখানে সালাউদ্দিন সাহেব ছিলেন। হ্যাঁ, পুরো সময়টাই। দেখেন কি সুন্দর জায়গাপত্র, দেখেছেন?
এখানে সব ব্যবস্থা ভালো, ভিতরে যেখানে সালাউদ্দিন সাহেব দর্শনার্থীদের লুঙ্গি পরে দেখা দিতেন সেটার ছবিও আছে, মিলাই দেখে নিয়েন। এখানে কিন্তু পুরো সময়টাই কাটাইছেন। উঠিছেন মে মাসের 2015 সালে। তার 2 মাস পরে ডেইলি স্টার এই রিপোর্টটা ছাপে তিনি কেমন আছেন। এটা একটা বিলাসবহুল গেস্ট হাউস, রিপোর্টেই কইছে 4টা বেডরুম, উনি 2টা রুম ভাড়া নিছিলেন, কিন্তু থাকতেন একাই। দেখেন রিপোর্টে বলা আছে। পুরা বাংলাটা নিজে তো ভাড়া করেছিলেন। তো বাংলাদেশি টাকায় কত? 1.5 লাখ টাকা মাসে। আবার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল, ম্যানেজার ছিল, 2জন কেয়ারটেকার ছিল, 2জন মালি ছিল। হাইলি সিকিউরিড এরিয়া, কাছেই এয়ারফোর্সের অফিস, আর কয়া হয়েছে একটা গোয়েন্দা সংস্থার অফিস। আমরা ধারণা করি এটা রয়্যাল অফিস। কে রাখলো ওখানে ওনাকে? উনি অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন। উনি তো চাকরি করতেন না ইন্ডিয়াতে, উনি ইন্ডিয়াতে রাজনৈতিক আশ্রয় পান নাই। ওনার এই সুপার ফ্যাবুলাস লাইফস্টাইলের টাকা কে দিছে? টাকা কে দিছে? উনি আয় করেন নাই, তাহলে টাকা কি বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে হুন্ডি করিয়া? হুন্ডি আপনি করতে পারেন, এটা অর্থ পাচার না? এইগুলো লেজিট এবং বৈধ প্রশ্ন। আপনারা বলতে হবে টাকাটা কে দিছিল, কেঙ্কা করে গেছিল। সালদিন সাহেবের সঙ্গে দেখা করতে গেছে কিছু লোক ওই শিলং এর বাংলোতে। তার মধ্যে ছবিতে ডাইন পাশে গালে হাত দিয়ে বসে আছে ব্যক্তিটা কে? ব্যক্তিটা গুরুত্বপূর্ণ, কারণ সালাউদ্দিন সাহেবের সাথে সকল মিটিং এ তার উপস্থিতি দেখা যায়। সে ঠিক ওই একই চেয়ারে বসে। এইটা সাহেব আপনি 2টা ছবি পাশাপাশি দেখান না। দেখেন 2 সময় ছবি কলে দেখা করতে এসছে, তারা ভিন্ন কলে। সালাউদ্দিন সাহেব এক ছবিতে লুঙ্গি পরে আছে আর এক ছবিতে পায়জামা পরে আছে, দেখেছেন। কিন্তু ওই বান্দা ঠিকই একই আছে ওই চেয়ারে। কেসে যান তার নাম কি জানেন? তার নাম বিপ্লব পার্থ। চট্টগ্রামে তাকে সবাই চেনে আওয়ামী লীগের একজন লেসপেন্সার, আওয়ামী লীগের একজন কর্মী এবং ভারতীয় এজেন্ট হিসেবে। আওয়ামী লীগের 15 বছর পুরোটা সময় দাপটের সাথে জীবনযাপন করে গেছেন। ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিনের অন্যতম ডাইন হাত। আজম নাসিরের অনলাইনে একটা পোর্টাল ছিল, তার নাম ছিল জয় নিউজ। জয় নিউজের সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করেছিল এই বিপ্লব পার্থ, মাশাআল্লাহ। কিন্তু এইসব পরিচয়ের বাইরেও তার একটা বড় পরিচয় আছে। বিপ্লব পার্থর মূল পরিচয়, সে ইসকনের চট্টগ্রাম বিভাগের মিডিয়া সেলের সমন্বয়ক। সমন্বয়ক। এটা আবার গৌরবে ফেসবুকে ঘোষণা দিয়ে প্রচার করেছিল সে। চট্টগ্রামে চিন্ময় ইস্যুতে সবচেয়ে বেশি যে লোকটা সক্রিয় সেটা হইতেছে বিপ্লব পার্থ। দেখেছেন মিছিলে, দেখেছেন। আজম নাসিরকে দ্বিতীয়বার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের জন্য মনোনয়ন পাওয়া দেওয়ার জন্য ওই নাকি অমিত শাহর কাছে নিয়ে গেছিল আজম নাসিরকে। আওয়ামী লীগ সরকারের আমলে বিপ্লব নাকি 60 বারের বেশি ইন্ডিয়া সফর করেছে। গর্ব করে কইতো, সব জায়গায় প্রচার করতো। আর এই সমস্ত সফরের নাকি বেশিরভাগই ছিল সরকারি সফর। তার পাসপোর্ট যাচাই করা হোক, তার প্রমাণ মিলবে। ইমিগ্রেশনে খোঁজ নেন, দেখেন কয়বার গেছিল। এটা পুলিশের কাজ, গোয়েন্দা সংস্থার কাজ। কেন একজন ব্যক্তি এতবার ভারত সফরে গেল সেটা নিশ্চয়ই কারণ আছে। অনুসন্ধান করে এই রহস্য উদ্ধার করা হোক। এতদিন আওয়ামী লীগ হইলেও, এত সাজলেও, আওয়ামী লীগ সাজলেও 5ই আগস্টের পর হঠাৎ কইরা রূপ বদল করে বিএনপি হয়ে গেছে। সব প্রোগ্রামে যায় বিএনপি। একসময় সাংবাদিকতা করলে এখন পুরোপুরি বেকার করলে, ওখানে কাজ করে না। তো শোনা যায় আর কি যে ওক নাকি রয় ঢুকাইছে বিএনপির মধ্যে, এবং বিএনপির সমস্ত তথ্য ভারতে পাচার করার জন্য। এমন একজন বিতর্কিত সেন্সিটিভ লোক ফ্যাসিবাদী সরকারের সময় কয়েকবার দেখা করছে সালাউদ্দিন সাহেবের সাথে। কি কারণে? সালাউদ্দিন সাহেবকে তো কইতে হবে কেন সে সব মিটিং এ থাকে। 5ই আগস্টের পর বিপ্লব পার্থ শেল্টার হইতেছে, গডফাদার হইতেছে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দেখেন ওর সাথে, দেখেন খালি ঘুরে বেড়ায়। স্বীকৃত, এটা প্রকাশ্য এবং স্বীকৃত। অথচ গত 15 বছরে ছাত্র দল এবং যুব দল করা হিন্দু সম্প্রদায়ের প্রচুর লোক আছে শস্ত্রখামে, তারা কাছে ভিড়তে পারে না আমির খসরু মাহমুদের। তাদেরকে বাদ দিয়া লীগের দালাল ভারতীয় এজেন্ট বিপ্লবকে জন্মাষ্টমীর নাম দিয়া চট্টগ্রামের রাজনীতিতে থিতু করার চেষ্টায় মরিয়া খসরু এবং সালাউদ্দিন চক্র। ছবিতে দেখেন বিপ্লব পার্থ মোদির সাথে ছবি, দেখেছেন? মোদির সাথেও ছবি, সালাউদ্দিনের সাথেও ছবি, ইসকনের চিন্ময়ের সাথে ছবি, ইন্ডিয়ান হাই কমিশনের সাথে চট্টগ্রামের বিভিন্ন ইভেন্টের ছবি। এবার বুঝেছেন তো আমির খসরু কেন অমিত শাহের সামনে জুলকাপ্পর নাম করতে যায়।
কানেকশন বুঝেন, আমির খসরু, সালাউদ্দিন, ইসকন সব বরাবর। সালাউদ্দিন সাহেব, আপনার ভারতে থাকার টাইমে সকল খরচা কিভাবে করেছেন জাতিকে জানাইবেন। ইসকনের সাথে আপনার কি সম্পর্ক সেটাও জানাবেন, জাতির এটা জানার অধিকার আছে। 1975-এ সোহরাওয়ার্দীর বডিগার্ড জয় বাংলা হয়ে যাওয়ার পরে বেশ কিছু বছর কাটাল রানী ইন্ডিয়া ছিল, সেখান থেকে বাংলাদেশে ফিরে আমাদের উপরে স্টিম লোডার চালাইছে ফাঁসিবাদের সাথ দিয়ে আবার ভারতে পালায় গেছে। অনেকে বলে হাসিনা পালায় যাওয়ার পরে সালাউদ্দিন নামের এই বিএনপির নেতাকে ভারত বাংলাদেশে পুশব্যাক করে দিছে। এতদিন আসতে পারেননি উনি, তারপরে 1 সপ্তাহ যায়নি হাসিনা পড়ছে ওনারে পেটে দিল, আগে পাঠাচ্ছিল না। এই সালাউদ্দিন সাহেব ইদানিং হাসিনার মতো উদ্ধত ভাবে কথাবার্তা বলা শুরু করেছেন। সামনে ওনাকেও সম্ভবত আমরা হাসিনার প্রতিবেশী হিসেবে ভারতে দেখতে পাবো, মাশাআল্লাহ। সালাউদ্দিন সাহেব, মানুষ আপনারা ইন্ডিয়ান মাল বলে, আপনি শুনেন না, কিন্তু ক্যামেরা ঠিকই শুনে। এই যে দেখেন আপনারা কয় ইন্ডিয়ান মাল আসিছে, একজন নেতার চেহারা, পোশাক, স্টাইল, ফ্যাশন এ সমস্ত ইতিহাসের পাতায় জায়গা করে নেয় না। ইতিহাস মনে রাখে নেতৃত্বের সততা, আত্মত্যাগের পরিমাণ, আর সেই নেতার অবস্থান দুর্দিনে কোথায় ছিল। সুপ্রিয় দর্শক, এখানে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে আমরা যদি একে একে সেগুলো দেখি, যে তিনি অপহৃত হয়ে ভারতে গিয়েছিলেন এবং তিনি যার বাসা থেকে অপহৃত হয়েছিলেন সেই বাসাটির মালিক হচ্ছে এস আলমের একজন কর্মচারী। এক্ষেত্রে তিনি কি করতে পারতেন? যিনি অভিযোগ করেছেন তাকে ঢালাওভাবে দোষারোপ না করে তিনি বলতে পারতেন এই বাসাটির মালিক হচ্ছেন অমুক, অমুক এস আলমের কোনো কর্মচারী নন। যদি আপনি পারেন তাহলে প্রমাণ করুন যে সে এস আলমের কর্মচারী ছিল, তাহলে কিন্তু পরিস্থিতি পাল্টে যেত। যদি অভিযোগকারী মিথ্যে অভিযোগ করে থাকে তাহলে তিনি মানুষের কাছে মিথ্যেবাদী হতেন, হাস্যকর হতেন, তার প্রতি মানুষের আস্থা কমে যেত। তারপর কি অভিযোগ এসেছে? তারপর অভিযোগ এসেছে ভারতের একটি হোটেলে তার যে খরচের কথা বলা হয়েছে সেই অর্থটি কোত্থেকে গিয়েছে এবং সেটিকে হুন্ডি করে গিয়েছিল না ব্যাংকিং সেক্টরে গিয়েছিল। আমরা জানি সঙ্গতভাবে সালাউদ্দিন আহমেদ ভারতের প্রশাসনের নজরে ছিলেন, সম্ভবত গোয়েন্দাদেরও নজরে ছিলেন। সেক্ষেত্রে তার পক্ষে হুন্ডি করে টাকা নেওয়া কতটা সম্ভব সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। তাহলে কি তিনি ব্যাংকিং সেক্টরের মাধ্যমে টাকা নিয়েছেন? যদি নিয়ে থাকেন তাহলে সেটির তথ্য প্রমাণ উপস্থাপন করলেই তো পিনাকি ভট্টাচার্যের অভিযোগ খারিজ হয়ে যায়। তিনি যে মিথ্যে অভিযোগের শিকার সেটি প্রমাণ হয়ে যায়, কিন্তু তিনি তো সেটি করেননি। কেন করেননি? এই যে না করা, তার মধ্য দিয়ে তিনি তো তার প্রতি মানুষের সন্দেহ আরও বাড়িয়ে তুললেন। আরেকটি প্রশ্ন করা হয়েছে, তার ওখানে চট্টগ্রামের একজন আওয়ামী লীগের নেতা নিয়মিত দেখা করতেন, এখন যিনি বিএনপিতে যুক্ত হয়েছেন। এ ব্যাপারেও তার সুস্পষ্ট বক্তব্য থাকতে পারত। তিনি প্রমাণ করতে পারতেন সে কখনোই কোনোভাবেই আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলেন না, তিনি আগে থেকেই বিএনপির সাথে যুক্ত ছিলেন এবং এখনো আছেন। অথবা তিনি কখনোই যেমন আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলেন না তেমনি এখনো বিএনপির সাথে যুক্ত নেই। কিন্তু তিনি সে ধরনের কোনো প্রশ্নেরই সঠিক জবাব দেননি। এতে তো তার প্রতি মানুষের আস্থা নষ্ট হবে, বিশ্বাস নষ্ট হবে, তার প্রতি মানুষের সন্দেহ বাড়বে। অপরদিকে পিনাকি ভট্টাচার্যের প্রতি মানুষের বিশ্বাস বাড়বে, আস্থা বাড়বে। পিনাকি ভট্টাচার্য আর কি অভিযোগ করেছেন? বলেছেন তার ছেলে এখন এস আলমের অফিসে বসেন। তাহলে তিনি প্রমাণ করতে পারতেন না তার ছেলে এস আলমের অফিসে বসেন না, তার ছেলে এখানে বা ওখানে চাকরি করেন অথবা ব্যবসা করেন। এটি তিনি চোখে আঙুলি দিয়ে দেখিয়ে দিতে পারতেন। তাহলে কেবল পিনাকি ভট্টাচার্য না, দেশের সব মানুষই সেটা দেখত এবং পিনাকি ভট্টাচার্যকে একজন মিথ্যে অভিযোগকারী হিসেবে শনাক্ত করতে পারত। আমরা কি সালাউদ্দিন আহমেদের মতো একজন সিনিয়র নেতার কাছ থেকে এইটুকু পরিপক্কতা আশা করতে পারি না? যে মানুষ কোনটি বিশ্বাস করবেন, কাকে বিশ্বাস করবেন, কেন বিশ্বাস করবেন, আর কাকে বিশ্বাস করবেন না, কেন বিশ্বাস করবেন না, কোনটি বিশ্বাস করবেন না, সেটি বোঝার মতো সক্ষমতা কি সালাউদ্দিন আহমেদের নেই? নাকি তিনি আসলেই গিল্টি? আসলেই পিনাকি ভট্টাচার্য যে অভিযোগ করেছেন তার সব কিছুই সত্য। তিনি এখন শাক দিয়ে মাছ ঢাকতে চেষ্টা করছেন। তিনি যে শাক দিয়ে মাছ ঢাকতে চেষ্টা করছেন তার প্রমাণ হচ্ছে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সাহেব।
তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে পিনাকি ভট্টাচার্যকে দোষারোপ করে সালাউদ্দিন আহমেদের পক্ষে সাফাই গেয়ে একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্টে কিন্তু স্বীকার করা হয়েছে তিনি সেখানে হোটেল ভাড়া বাবদ মাসে 60,000 টাকার মতো ব্যয় করতেন। যদি হোটেল ভাড়া বাবদ 60,000 টাকা ব্যয় হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তার থাকা খাওয়া এবং চিকিৎসার জন্য আরও কিছু ব্যয় ছিল। ধরে নিলাম সেটি মাসে 1 লক্ষ। সেই পোস্টে দাবি করা হচ্ছে এটি তার জন্য কোনো টাকা নয়। আমরাও সেটি অস্বীকার করছি না। পিনাকি ভট্টাচার্য কিন্তু তেমন কিছু বলেননি। তিনি শুধু জানতে চেয়েছেন এই টাকাটার সংস্থান কিভাবে হয়েছিল। এটি কি হুন্ডির মাধ্যমে গিয়েছিল না ব্যাংকিং সেক্টরে গিয়েছিল? এটি কি বাংলাদেশ থেকে গিয়েছিল না ভারত সরকার ব্যবস্থা করেছিল? এর নেপথ্যে কি ভারতীয় গোয়েন্দা সংস্থা র ছিল? এই তথ্যটুকু জানিয়ে দিলেই হতো। যেখানে স্বীকার করা হয়েছে 60,000 টাকা হোটেল ভাড়া দিত, সেখানে এক দেশের নাগরিক অন্য দেশে গিয়ে কোনো বৈধ আয়ের উৎস না থাকা সত্ত্বেও এই টাকার সংস্থান কিভাবে করলো, এই প্রশ্ন কি তোলা যায় না? এই প্রশ্ন তোলাটা কি খুবই অমূলক? তিনি আর বিপরীতে প্রমাণ করুন না কোন ব্যাংকের মাধ্যমে কত কত তারিখে সে টাকা গিয়েছে। তিনি হয়তো বলবেন পিনাকি ভট্টাচার্যের এই ঠুনকু অভিযোগ প্রমাণ করার কোনো দায় তিনি অনুভব করেন না, কিন্তু মানুষের আস্থার জন্য, মানুষের বিশ্বাসের জন্য, তার যে নেতৃত্ব স্থানীয় অবস্থান সেটিকে ঠিক রাখার জন্য তাকে কিন্তু এই অভিযোগের জবাব দিতে হবে। তিনি না দিলে কোনো কিছুই যায় আসে না, কিন্তু এজন্য মানুষের কাছে তিনি কিন্তু ছোট হয়ে যাবেন। মানুষের কাছে তিনি রয়ের এজেন্ট হিসাবে প্রতীয়মান হবেন। এজন্য এই ধরনের অভিযোগে সুনির্দিষ্ট তথ্যভিত্তিক প্রমাণ তার দেওয়া উচিত, কারণ সত্যকে মিথ্যে দিয়ে মোকাবেলা করা যায় না। সত্যকে মোকাবেলা করতে হয় সত্য দিয়ে, মিথ্যাকেও মোকাবেলা করতে হয় সত্য দিয়ে, না হলে মিথ্যাটা মানুষ বুঝতে পারবে না। তিনি যদি সত্যি জেনে থাকেন তার মধ্যে কোনো ধরনের ভণ্ডামি নেই, কোনো ধরনের অসততা নেই, তিনি রয়ের এজেন্ট নন, ভারতীয় সরকার তার ভরণ পোষণের দায়িত্ব পালন করেনি, এদেশ থেকেই তার ভরণ পোষণের টাকা গিয়েছে, তাহলে সেই বৈধ উৎসটা তিনি প্রকাশ করে দিলেই পারেন। জুলকারনাইন স্যার আরেকটি কথা বলেছেন। সুপ্রিয় দর্শক, এবার আসুন আমরা একটু দেখে আসি জুলকারনাইন স্যার তার ফেসবুক পোস্টে কি বলেছিলেন। জুলকারনাইন তার ফেসবুক পোস্টে লেখেন, একজন গুম হওয়া রাজনীতিবিদের বেঁচে ফেরার গল্প, যেটা কারো কারো গায়ে এতটাই আগুন লাগিয়েছে তারা এখন 1500 টাকার হোটেল ভাড়া নিয়েও প্রোপাগান্ডা চালায়। দীর্ঘ 8 বছর বিচারিক প্রক্রিয়ার পর তিনি 2023 সালের 28 ফেব্রুয়ারি সেই আপিলেও খালাস পান, আর 2024 সালের আগস্টে তিনি অবশেষে দেশে ফেরেন। এই দীর্ঘ সময় তিনি কোথায় ছিলেন? সানরাইজ গেস্ট হাউস সহ শিলংয়ের একাধিক সাধারণ মানের হোটেল, লঞ্চ ও অ্যাপার্টমেন্টে। সানরাইজ গেস্ট হাউসে এক রাতের ভাড়া মাত্র 1500 রুপি, মানে প্রায় 2150 টাকা। অনেক দিন থাকার ফলে ভাড়াও কমে যেতে পারে। তাহলে যদি ধরে নেওয়া হয় তিনি মাসে 60,000 টাকা ভাড়া থেকেছেন, সেটা কি অস্বাভাবিক? অথচ এই সামান্য বিষয়কে কেন্দ্র করে অপপ্রচার চালাচ্ছে এক দল মানুষ, ছোটর অ্যান্ড কো। তাদের দাবি সালাউদ্দিন সাহেব নাকি শিলংয়ে বিলাসবহুল জীবনযাপন করেছেন। আর মজার ব্যাপার, এই অপপ্রচার চালাচ্ছে এমন একজন ভণ্ড ব্যক্তি যিনি নানা সময়ে অপপ্রচার চালিয়ে বেড়ান। আগামীতে অপপ্রচার চালানোর আগে খুব সাবধানে দায়িত্ব নিয়ে তথ্য নিয়ে কথা বলুন, না হলে মানুষ আপনাদের জ্ঞানের দৈন্য ও চরিত্রের দৈন্য দুটোই একসাথে দেখতে পায়। প্রিয় দর্শক, আপনারা দেখলেন এখানে সালাউদ্দিন আহমেদ কবে খালাস পেয়েছেন এবং কবে দেশে ফিরেছেন সে সম্পর্কিত একটি তথ্য রয়েছে। এ সম্পর্কে পিনাকি ভট্টাচার্য কি বলেছিলেন তা নিশ্চয়ই আপনারা একটু আগে শুনেছেন। আসুন আবার একটু শুনে আসি। অনেকে বলে হাসিনা পালায় যাওয়ার পরে সালাউদ্দিন নামের এই বিএনপির নেতাকে ভারত বাংলাদেশে পুশব্যাক করে দিছে। এতদিন আসতে পারেননি উনি, তারপরে 1 সপ্তাহ যায়নি হাসিনা পড়ছে ওনারে পেটে দিল, আগে পেটাচ্ছিল না। এবার আসুন জুলকারনাইন স্যার এই প্রসঙ্গে কি বলেছিলেন সেটা আমরা একটু দেখে আসি। দীর্ঘ 8 বছর বিচারিক প্রক্রিয়ার পর তিনি 2023 সালের 28 ফেব্রুয়ারি সেই আপিলেও খালাস পান, আর 2024 সালের আগস্টে তিনি অবশেষে দেশে ফেরেন। এখন আপনারাই বলুন, এ সম্পর্কে পিনাকি ভট্টাচার্য যে অভিযোগ করেছিলেন জুলকারনাইন স্যার কি সত্যিই তা অস্বীকার করেছেন না স্বীকার করে নিয়েছেন? তিনি তার পুরো পোস্টে পিনাকি ভট্টাচার্য সম্পর্কে
নেতিবাচক মন্তব্য করেছেন, অথচ প্রকারান্তরে কিন্তু তিনি পিনাকি ভট্টাচার্যের অভিযোগগুলোকে সত্য হিসেবে মেনে নিয়েছেন। সরাসরি মেনে না নিলেও সেটি যে সত্য তার কিন্তু ইঙ্গিত দিয়েছেন। তাহলে আপনারাই বলুন, এ ধরনের সাংবাদিককে যদি সালাউদ্দিন আহমেদ তার নিজেকে সুরক্ষার জন্য ব্যবহার করে থাকেন অথবা অপব্যবহার করে থাকেন, তাহলে কি তিনি সুরক্ষিত হতে পারবেন? এই পথে কি তার আরও এগিয়ে যাওয়া উচিত, নাকি এই পথ থেকে ফিরে এসে সত্যের মুখোমুখি হওয়া দরকার? আমরা সালাউদ্দিন আহমেদকে বলবো, এই ধরনের ভাড়াটে লোক দিয়ে আপনি আপনার ভাবমূর্তি পুনরুদ্ধার করতে পারবেন না, নিজেকে জনতার কাছে বিশ্বাসযোগ্য হিসেবে ধরে রাখতে পারবেন না। আপনি যদি নিজেকে বিশ্বাসযোগ্য হিসেবে ধরে রাখতে চান, আপনি যদি ভবিষ্যৎ বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা অথবা সেক্রেটারি হিসেবে আসন পাকাপোক্ত করতে চান, তাহলে মানুষের অভিযোগ যথাযথ তথ্য দিয়ে এবং সত্য দিয়ে আপনাকে মোকাবেলা করতে হবে। আপনি মানুন আর নাই মানুন, এছাড়া আপনার সামনে আর কোনো অপশন নেই মানুষের হৃদয়ে একজন যোগ্য নেতা হিসেবে আসন দখল করে নেওয়ার। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।